ইন্টিজার হয় 16 বিটের। এখন এই 16 বিটের যদি আপনি নাম্বারটা রাখেন তাহলে নাম্বার টুটা হবে কিছুটা এরকম, যেখানে নিচে এই নাম্বারটা থাকবে, উপরে সবগুলো একটা ব্ল্যাঙ্ক আকারে থাকবে বা গার্বেজ ভ্যালু থাকবে, যেটা থাকুক সেটা থাকুক, কোনো সমস্যা নেই। এখন এটাকে যখন আমি পাঠাবো হচ্ছে আমার মেমোরির ভিতরে, ঠিক একই রকমভাবে কম্পাইলার প্রথমে দেখে নেবে কি যে আপনি যে পাত্রটা নিয়ে আসছেন তার ধরনটা কি। সে প্রথমে দেখবে যে না, সে যে পাত্রটা নিয়ে আসে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, সুতরাং আমাকে কী করতে হবে, আমাকে আগে এই 16 বিটটা অ্যালোকেট করে নিতে হবে। অ্যালোকেট করে পাত্রের ভিতরে যেটা আসে সেটা কিন্তু সে পাঠিয়ে দেবে। একটু খেয়াল করুন, আপনার কিন্তু উপরের যে সেকশনটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল, ড্যামেজড। এটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। হে ব্রিয়ন, আমি চন্দন। চলছে আর্ডিনোর উপর আমাদের বাংলা টিউটোরিয়াল সিরিজ। আজকে আমাদের 7ম পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এলইডি সম্পর্কে, এলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল এবং যাবতীয় সব কিছু। পাশাপাশি আলোচনা করেছিলাম কীভাবে আর্ডিনোর সাথে একটা এলইডি ব্যবহার করতে হয়, দুইটা এলইডি দিয়ে কীভাবে পুলিশ লাইট তৈরি করা যায় বা এলইডি ব্লিঙ্ক করা যায়, এগুলো আমরা দেখছিলাম এবং ক্লিয়ার করে নিয়েছিলাম। আজকে 7ম পর্বে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিকটা না জানলে আসলে সামনে আগানো যাবে না। আর যদি আমি এই টপিকটা ছাড়া এগিয়ে যাই তাহলে সেটা নর্মাল হয়ে যাবে, যে গতানুগতিক যেভাবে আর্ডিনো সবাই শেখায় সেরকম হয়ে যাবে, জাস্ট কপি পেস্ট, কোড কপি করো, কোড পেস্ট করো, এরকম হয়ে যাবে। তো আমি এটা একদমই চাই না, কারণ আমি প্রথম থেকেই বলে আসছি যে আমার টিউটোরিয়াল উদ্দেশ্য হচ্ছে সব কিছু গভীর থেকে বোঝানো। তো আজকে চেষ্টা করব প্রোগ্রামিংকে কীভাবে সহজে আপনাদের মাঝে উপস্থাপন করা যায়। একদমই টেনশন নেবেন না, খুব সহজভাবে জিনিসগুলো বুঝবেন, একদম মাথা ক্লিন রাখবেন। দেখবেন আমার অনুযায়ী যদি আপনি এগিয়ে যান তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোগ্রামিংটা কীভাবে কাজ করে। ঠিক আছে? আর যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের প্রোগ্রামিংয়ের। যদিও আমি মনে করছি যে এটা 2টা বা 3টা ক্লাস লাগবে, দেখা যাক আমি যত তাড়াতাড়ি পারি এটা, আর যত ভালোভাবে পারি আর কমের ভিতরে যেভাবে পারি সেভাবে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। কেন করব সেটা তো আগেই বললাম, যে এইটা যদি আমরা না শিখি তাহলে আমরা ফার্দার আমি স্টেপ নিতে পারবো না। সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের প্রোগ্রামিং পার্ট 1 নিয়ে। দেখুন, আমরা প্রোগ্রামিংয়ে যাব তার আগে কিছু বিষয় একটু ফিল করি বা বোঝার চেষ্টা করি। ধাপে ধাপে বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে কখন আপনি প্রোগ্রামের ভিতরে ঢুকে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা যখন আগের এই টিউটোরিয়ালে প্রোগ্রাম করে আপলোড বাটনে প্রেস করেছিলাম তখন কি কি ঘটনা ঘটেছিল, তো আগে আমরা সেটা দেখে নিই। আমরা এটাকে 3টা অংশে ভাগ করতে পারি। প্রথম হলো আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম সেটা, তো এখানে আমি দিই। তাহলে আমাদের 3টা অংশ। প্রথম হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটা লিখলাম সেই অংশটা, এবং দ্বিতীয় অংশ হচ্ছে আর্ডিনোর ভিতরে মেমোরিটা, এবং তৃতীয় হচ্ছে কম্পাইলার। এই কম্পাইলার যেটা আমাদের এই প্রোগ্রামটা নিয়ে সে মেমোরি পর্যন্ত নিয়ে যাচ্ছিল কম্পাইলারটা। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এখানে কম্পাইলারের প্রশ্ন কেন আসছে? আমরা একটা বিষয় সব দিন জেনে আসছি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না, অর্থাৎ আমাদের কম্পিউটারে যেটাই আপনি দেন না কেন সেটা সে 0 আর 1 হিসেবেই চেনে। তো এই 0 আর 1 দিয়ে যে প্রোগ্রামটা করা হয় তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটাকে কী বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ। বাস্তবে আমরা আর্ডিনো এই মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়াও কিছু বোঝে না, অর্থাৎ আমরা যে আর্ডিনোটা না, এই আর্ডিনো যেহেতু একটা কম্পিউটার, এই আর্ডিনোটাও এই আমাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু আমরা যে ভাষায় প্রোগ্রাম করি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমরা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করি না। মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করাটা অনেক সময় সাপেক্ষ এবং খুব কঠিন একটা জিনিস। ঠিক আছে? সো আমরা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করি না, আমরা করি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। তাই এমন একজন দোভাষী দরকার যে কিনা এই মেশিন ল্যাঙ্গুয়েজও বোঝে এবং আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাও বোঝে। এই দোভাষীটাই মূলত হচ্ছে কম্পাইলার। ঠিক আছে? কম্পাইলার কি করে? কম্পাইলার আমাদের প্রোগ্রামটা পড়ে সেই অনুযায়ী 0 আর 1 কনভার্ট করে সেটা মেমোরির ভিতরে বসায় দেয়। ঠিক আছে? এরপরে যে কাজ শুরু করে সেটা হচ্ছে ALU। কে কাজ শুরু করে? ALU। এই ALUটাকে বলা হয় মূলত অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। আমি যদি লিখি এখানে, এটাকে বলা হয় অ্যারিথমেটিক
অ্যান্ড লজিক ইউনিট। বাস্তবে আমরা যে প্রোগ্রামে ইনস্ট্রাকশন দেই না, সেটা তো 0 আর 1 হিসেবে মেমোরিতে চলে যায়। তো ধরলাম এটা যদি আমার মেমোরি হয়, সেই মেমোরির ভিতরে অনেকগুলো সেকশন আছে, যে সেকশনের ভিতরে আমাদের ওই যে প্রোগ্রামটা করলাম কম্পাইলার যেটাকে 0 আর 1 হিসেবে বসাই দিয়েছে এখানে, সেই হিসেবে কিন্তু মেমোরিতে চলে যায়। এএলইউ কি করে, এএলইউ সেই মেমোরি থেকে ডেটা নিয়ে, সেই এএলইউটা দেখতে কিছুটা এরকম একভাবে ডিনোট করা হয় আর কি। তো এখান থেকে সেই মেমোরি থেকে ডাটা নেয়, ডাটা নিয়ে সে একটা নির্দিষ্ট প্রসেস করে ডাটাগুলো আমাদের আউটপুট দেয়, অর্থাৎ সেই মেমোরি থেকে সে ইনপুট হিসেবে নেয়, প্রসেস করে, এটা একটা এএলইউ, এবং সেইভাবে সে আউটপুট হিসেবে দেয়। ঠিক আছে, তো এই যে সে প্রসেসটা করে মূলত এই জন্য এই এএলইউটাকে একটা প্রসেসর, এটা একটা মূলত আর্ডিনোর প্রসেসর হিসেবে ধরা হয়। আপনি যে কোনো ধরনের প্রসেসরে, যেটা হোক কম্পিউটার প্রসেসর হোক বা যে কোনো ধরনের মাইক্রো কন্ট্রোলার প্রসেসর হোক, যেটা হোক না কেন, আমাদের কিন্তু এই একই কনসেপ্টের আলোকেই চলে। ঠিক আছে, আমরা কিন্তু গভীর পর্যন্ত যাচ্ছি না, আমরা এমনভাবে বুঝলাম যে জিনিসটা পুরো থিমটা আমাদের যেন মাথায় থাকে। ঠিক আছে, আপনার অত গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যেটুকু শিখলে আপনাদের খুব ভালোভাবেই একটা বেসমেন্ট তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি ধীরে ধীরে সেটা গ্রো করতে পারবেন, আমি কিন্তু সেইভাবে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা যদি এই এএলইউর দিকে খেয়াল করি, তাহলে এই এএলইউর সাথে দুইটা নাম জড়িত। ঠিক আছে, এই এএলইউর সাথে কিন্তু দুইটা নাম জড়িত, একটা কি, একটা আছে অ্যারিথমেটিক, একটা আছে কি লজিক। ঠিক আছে, অর্থাৎ এই এএলইউটায় শুধুমাত্র অ্যারিথমেটিক এবং লজিক অপারেশন করে। তাহলে আমি বললাম যে এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশন করে। এখন যদি অ্যারিথমেটিক এবং এই লজিক অপারেশন দিয়ে আমাদের যাবতীয় ইনস্ট্রাকশন এই আমাদের এএলইউটা যদি বাস্তবায়ন করে ফেলে, তার মানে আমরা কি এইটা বলি না, মানে এটা আমরা বলতে পারি না যে আমরা যে প্রোগ্রাম যেটাই করি না কেন সেটা মূলত এই দুইটা বিষয়ের সাথে জড়িত? বলতে কি কোনো সমস্যা আছে? অবশ্যই না, কেননা আমাদের এএলইউ মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে সে কিন্তু এক্সিকিউট করছে, এবং তার ভিতরে দুইটা যেহেতু আমার জড়িত, আমি দেখছি একটা অ্যারিথমেটিক এবং লজিক, তার মানে আমি বলতে পারি আমরা যে প্রোগ্রাম যেটাই করি না কেন সেটা এই দুইটা বিষয়ের উপর জড়িত, একটা আছে অ্যারিথমেটিক এবং একটা আছে লজিক। এর প্রথম আসি অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশনটা কি সিম্পল একটা জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন। আর আমাদের যে লজিক, এই লজিক অপারেশন কি, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, তারপরে নট অপারেশন, এরকম যে অপারেশনগুলো আছে সেগুলোকে বলা হয় লজিক অপারেশন। এগুলো আমরা দেখবো, এগুলোকে আমরা আস্তে আস্তে দেখবো। এগুলো খুব সিম্পল একটা জিনিস, জাস্ট কম্পারিজনের উপর ভিত্তি করে চলে। ঠিক আছে, যে আপনি যদি 0 আর 0 হয় তাহলে লজিক কত হবে, যদি আমি অর করি তাহলে 0 হবে, যদি 0 আর 1 যদি করি তাহলে 1 হবে। এইরকমভাবে যে অপারেশনগুলো হয় সেগুলোকে বলা হয় লজিক অপারেশন। খুব সিম্পল একটা জিনিস, অ্যারিথমেটিক থেকে 1000 গুণ সহজ জিনিস। তাহলে আমরা যদি প্রোগ্রামিং বুঝতে চাই, তাহলে এই অপারেশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করার পদ্ধতিটাকে আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা ছোটোবেলায় নিশ্চয়ই এই ধরনের অঙ্ক করে এসেছি, যেখানে আমরা লিখতাম যে x = 3, y = 5, তাহলে x + y = কত, 8। আচ্ছা ভাবুন তো, x আর এই যে 3, এই দুটো আমরা সমান লিখলাম, x আর এই 3 কি এটা কি কোনোভাবেই এক জিনিস? কোন দিক থেকে এটা এক মনে হয় আপনার, আপনি বলুন। একটা হচ্ছে ইংরেজির অক্ষর, আচ্ছা ইংরেজি অক্ষরই ছাড়ুন, যদি আমি লিখতাম q = 3, তাহলে কি এটা এক হতো? কখনোই না, তাই না? তার এর মানেটা কি আসলে? এর মানে হলো এই এক্স বা ক এমন একটা পাত্র যার ভিতরে আমরা এই 3 বা 3 রেখে দিলাম। সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে ওয়াই আর একটা পাত্র যার ভিতরে আমরা 5কে রেখে দিলাম। এবার এক্স আর ওয়াই যখন যোগ করা হবে
তখন এক্স পাত্রে কি আছে আর ওয়াই পাত্রে কি আছে এইটাকে জাস্ট যোগ করা হবে। এক্স আর ওয়াই হচ্ছে দুইটা অক্ষর, এই দুইটা অক্ষরকে যোগ করলে কোনো দিনে কি 8 হয়? একটু ফিল করুন তো ব্যাপারটা। তো প্রোগ্রামিংয়ের ভাষায় এই এক্স, ওয়াই, ক এই ধরনের জিনিসগুলোকে বলা হয় ভেরিয়েবলস। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অঙ্কের ক্ষেত্রে যেমন আপনি ইচ্ছামতো সংখ্যা রাখতে পারেন, যেমন এক্স ইকুয়াল টু 3 যদি আপনি রাখেন, ওয়াই ইকুয়াল টু 3.1416 এরকম যদি আপনি রাখেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো যখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। কেন? কারণ আপনার আমরা ছোটোবেলায় নিশ্চয়ই এই ধরনের অঙ্ক করে এসেছি, যেখানে আমরা লিখতাম এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। আচ্ছা একটু ভাবুন তো, এক্স আর 3 কোনোভাবেই কি এটা এক জিনিস? কোনো দিক থেকে এটা কি এক মনে হয়? কোথায় ইংরেজি একটা অক্ষর আর কোথায় সংখ্যা? এটা কি এক জিনিস কোনো দিন? না, কখনোই না। তাহলে এটার লেখার মানেটা কি আসলে? এটার লেখার মানে হলো এক্স এমন একটা পাত্র যার ভিতরে আমি 3কে অর্থাৎ 3কে রেখে দিলাম, দ্যাটস ইট। মানে এখানে ভেরিয়েবলস মানে ধরলাম যে এক্স নামে একটা পাত্র আছে যার ভিতরে আমরা এই 3কে আমরা রেখে দিলাম। এখানে কি ওয়াই হচ্ছে আরেকটা পাত্র যার ভিতরে আমরা 5কে রেখে দিলাম। এখন এক্স আর ওয়াই যখন যোগ করা হবে তখন এটা হবে 8, অর্থাৎ এক্স পাত্রে কি আছে আর ওয়াই পাত্রে কি আছে এই দুইটা মিলে হবে 8। দুইটা অক্ষরকে কোনো দিনই কি যোগ করা যায় এইভাবে? এক্স আর ওয়াইকে কোনোভাবে কি যোগ করা যায় দুইটা অক্ষরকে? যায় না। এটা ফিল করুন, আজকে থেকেই ফিল করার চেষ্টা করুন। তবে প্রোগ্রামিংয়ের ভাষায় এই এক্স, ওয়াই এই ধরনেরকে মানে আমরা যে রাখলাম, আমরা জেডও রাখতে পারতাম, আমাদের যে ইচ্ছা যে রাখতে পারতাম, তো এইগুলোকে বলা হয় ভেরিয়েবলস। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যেমন অঙ্কের ক্ষেত্রে ইচ্ছামতো সংখ্যা রাখার জন্য ভেরিয়েবল ধরে নিতে পারেন, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে দুইটা বিষয়ে সতর্ক থাকতে হবে। কি কি? যেটা হলো যে আপনি যেটা রাখছেন, আপনি যে সংখ্যা বা কোন টাইপের সংখ্যা রাখছেন তার উপর, আর হচ্ছে এর আকারের উপর। এটা বুঝবো, আমরা আস্তে আস্তে বুঝবো। আমরা সব ধরনের ভেরিয়েবলের সব ধরনের আমরা ডেটা আমরা রাখতে পারবো না, এটা সিস্টেম আছে। কেন? যেমন ধরুন 3 আর 3.1416 দুইটা ভিন্ন জিনিস, একটা ইন্টিজার সংখ্যা একটা ডেসিমেল সংখ্যা। আবার -3 অন্য জিনিস, কারণ একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার। সি এক জিনিস আর চন্দন এক জিনিস, এটা এটা আলাদা, এটা আলাদা জিনিস। আপনি ইচ্ছামতো এগুলোকে ভেরিয়েবলে ঢুকিয়ে দিতে পারবেন না। কেন? কারণ আপনার ব্রেন যেমন সংখ্যা অক্ষর দেখলেই প্রসেস করতে পারে, আর্ডিনো তো ব্রেন নাই। তাই তাকে বুঝে দিতে হয় আপনি আসলে তাকে কোন প্রকারের সংখ্যা দিচ্ছেন। এবার চিন্তা করুন, ভেরিয়েবল একটা পাত্র, আসলেই পাত্র। আপনি যদি এই অনুভবটা করতে পারেন তাহলে প্রোগ্রামিং জিনিসটা আপনার কাছে ভীষণ সহজ একটা ব্যাপার হয়ে যাবে। আগে চলুন পাত্রের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি, তারপর ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, পাত্র কি কি প্রকারের আছে? যেমন ধরুন বোতল আছে, তারপরে হাঁড়ি আছে, মগ আছে, কৌটা আছে, কড়াই আছে। আমাদের কি বিভিন্ন ধরনের আমাদের পাত্র আছে না? সেরকম আমাদের এই প্রোগ্রামিং যে ভেরিয়েবল তথা পাত্রেরও বিভিন্ন ধরনের প্রকার আছে। সেগুলো কি? যেমন আমি একটু অন্য কালার দিয়ে লিখি, যেমন ইন্ট, ঠিক আছে, লং, তারপরে ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, তারপরে আরও আছে যেমন
int 8t, int 16t, int 32t, int 64t, তারপর আরও আছে আনসাইন্ড, এটা এর ইউকে আনসাইন্ড বলা হয় আর কি, 8t আনসাইন্ড 8 16t আনসাইন্ড int 32t আনসাইন্ড int 64t। দেখুন এগুলো একদম সহজ, ভীষণ রকমের সহজ, একদম প্যানিকড হবে না। আপনি হয়তো এই নামগুলো আগে কখনো শোনেননি, এই জন্য হয়তো আপনার কাছে কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা একদমই সহজ, ঠিক আছে? একদম সিম্পলভাবে বোঝার চেষ্টা করুন। ধরুন বোতল, তাই না? বোতলে আমরা কি কি রাখতে পারি? একটা বোতল, তাই না? একটা বোতল, সাপোজ ধরুন একটা বোতল, বোতলে আমরা কি কি রাখতে পারি? হয় জল, না হয় তেল, তাই না? ঠিক একই রকমভাবে এই ইন্টিজার যে আমাদের পাত্র আছে, এই ইন্টিজার যে পাত্র আমরা কথা বলতেছি, এই ইন্টিজার পাত্রে আমরা রাখতে পারি সেই ধরনের সংখ্যা যার কোনো ডেসিমাল ভ্যালু নেই। অর্থাৎ আপনি সেই ধরনের সংখ্যা রাখবেন, নেগেটিভ পজিটিভ সব ধরনের সংখ্যা রাখতে পারবেন, কিন্তু পয়েন্টের কোনো যেগুলোতে পয়েন্ট আছে, যেমন মনে করেন 3.1416, এই সংখ্যাটা আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? কারণ এখানে ডেসিমাল নাম্বার আছে। তাহলে আপনি কী কী সংখ্যা রাখতে পারবেন? যেমন করেন 5, 10, 15, -10, -2000, -5000, 5000, এরকম আপনি যে সংখ্যা যেগুলো আছে, যেগুলোর আপনার নেগেটিভ ভ্যালু আছে এবং পজিটিভ ভ্যালু আছে, কিন্তু কোনো ধরনের ডেসিমাল ভ্যালু নেই, অর্থাৎ পয়েন্ট সামথিং কোনো আমাদের ভ্যালু নেই, সেই ধরনের আপনি ভ্যালু রাখতে পারবেন না। এখন আপনি যদি প্রশ্ন করেন যে দাদা আপনি যদি রাখি, জোর করে রাখি, তাহলে আপনি কী করবেন? হ্যাঁ, জোর করে আপনি রাখতে পারেন। আপনি ইন্টের ভিতরে 3.1416 রাখতে পারেন। যদি আপনি রাখেন, তাহলে এই পাত্র কী করবে জানেন? পাত্র করবে আপনার 3টা শুধু রেখে দিবি, বাকিটা বাদ দিয়ে দেবে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে 3.1416 যদি আপনি দেন, তাহলে এই পয়েন্টের পরে যা আছে টোটালি বাদ দিয়ে দেবে, দিয়ে সে 3টাকেই রাখবে। তো ইন্ট যে পাত্রটা, সেই পাত্রের স্টাইলটা, অর্থাৎ সেই পাত্রে আমরা কোন ধরনের সংখ্যা রাখতে পারবো, এটাকে বোঝা গেল। আচ্ছা, এখন ধরুন বড় যে মনে করেন বড় বড় টাইপের ইয়ে থাকে না, যে মনে করেন যে আমি যদি বলি আপনার যে বড় বড় সাইজের যে ইয়া থাকে, যেগুলোতে তেলের যে কী বলে ব্যারেল বলে, তাই না? এখন ওই ব্যারেলের ভিতরেও তো আপনি জল তেল রাখতে পারেন না। আমি যদি মনে করেন যে ব্যারেল যে আছে, আমি যদি ব্যারেলের কথা চিন্তা করি, এই যে ব্যারেল, এই ব্যারেলের ভিতরেও কিন্তু আপনি এই জল তেল রাখতে পারবেন কি না? ঠিক একই রকম কিন্তু রাখতে পারবেন ঠিকই, কিন্তু এখানে কি রাখতে পারবেন? এখান থেকে অনেক বেশি পরিমাণ, কারণ বোতলে যে পরিমাণ আপনার জল তেল ধরবে, ব্যারেল তখনই ব্যবহার করা হয় যখন জল তেলের পরিমাণ অত্যধিক অনেক বেশি হয়, তাই না? ঠিক একই রকমভাবে আমি এই ইন্ট এবং লং পাশাপাশি লিখছি এই কারণে যে লং হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে কিনা এই একই ইন্টিজারে এই ইন্টের মতোই সংখ্যা রাখবে, কিন্তু সেটা হবে অনেক বড় বড় সংখ্যা। আমি একটু লিখি যে আমরা যে এই যে লংটা লিখলাম, লংটা যে লিখলাম, এই লংটা কী হবে? লংটা অনেক বড় বড় সংখ্যা সে নিতে পারে। যেমন এই যে -1, 2, 3, 7, 9, এরকম যে অনেক বড় বড় যে নাম্বার যেগুলো না, সেই নাম্বারগুলো এই লং রাখতে পারে। ঠিক আছে, আপনি মনে হয় ব্যাপারটা ধরতে পারছেন যে ব্যাপারটা কী হচ্ছে। তার মানে একটা আমি যদি পাশাপাশি চিন্তা করি যে ইন্ট যেটা ছোটো নিচ্ছে, লংটা ঠিক একই রকম নিচ্ছে, সেটা অনেক বড় নিচ্ছে। এবার ফ্লোটের কথা চিন্তা করুন, ফ্লোট কী নাই? ফ্লোট নাই সেই ধরনের সংখ্যা যার পরে দশমিক আছে। সিম্পল, একদম সিম্পল। ধরুন আমি যদি ফ্লোটের কথা চিন্তা করি, ফ্লোট সেই টাইপের পাত্র যার ভিতরে আপনি নাম্বার রাখতে পারেন, যেমন 3.1416 যেটা আমি লিখলাম আর কি, 1416 যেটা আপনি এটা রাখতে পারেন। ঠিক আছে, তারপর মনে করেন যে 64 পয়েন্ট সামথিং 25 এটা আপনি রাখতে পারেন, কেননা এর উপরে দশমিক আছে। দশমিক যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ ডেসিমাল যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে রাখার জন্য, সেই পয়েন্ট রিলেটেড যে নাম্বার যেগুলো আছে, সেগুলোকে নাম্বার রাখার জন্য আমরা ফ্লোট ব্যবহার করে থাকি। একদম সেম হচ্ছে ডাবল কী জিনিস? ডাবল একই রকম ফ্লোটের মতো নাম্বার নেয়, কিন্তু আপনি বুঝতে পারছেন সেটা অনেক বড়।
ঠিক আছে, যেমন সামথিং পয়েন্ট উপর অনেক পয়েন্ট পর অনেক নাম্বার থাকে, এই ধরনের যে ডেটা যেগুলো থাকে সেগুলোতে ডাবল নিতে হয়। তাহলে ব্যাপারটাকে বোঝা গেল যে এটা কি কঠিন ব্যাপার, এটা কি কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার না, কিন্তু এটা কিন্তু খুব সহজ জিনিস। এখন আপনি প্রশ্ন করতে পারেন, দাদা এখানে তো একটা কনফিউশন আমার থেকে যাচ্ছে। কি কনফিউশন? ইন্ট নিলেও যেটা আমি রাখতে পারতেছি, লং নিলেও সেটা আমি রাখতে পারতেছি, তাহলে আমি কেন লং নিচ্ছি না? ভাই একটা কারণ আছে, খুব ভয়াবহ কারণ আছে, একটু পরেই তা নিয়ে আলোচনা করব, ধৈর্য ধরে বসুন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখুন যে ধরুন ক্যারেক্টার ABC, যে ABC যে ক্যারেক্টারগুলো আছে না, এই যে ABCD এই যে ক্যারেক্টারগুলো, এগুলোকে রাখার জন্য ব্যবহার করা হয় এই ক্যারেক্টার CHAR, এটাকে মূলত ক্যারেক্টার বোঝায়। ক্যারেক্টার নামে যে পাত্রগুলো, সেই পাত্রকে এই যে ক্যারেক্টারগুলো লিখলাম ক্যারেক্টার, এইগুলো এই পাত্রে লেখা হয় মূলত ওই ধরনের আমার যে এই অ্যালফাবেটগুলো ABC টাইপের যেগুলো ক্যারেক্টার সেগুলো। আচ্ছা, আপনি যদি মনে করেন যদি কোনো ওয়ার্ড বা যদি আপনি কোনো সেন্টেন্স লিখতে চান, তাহলে কিন্তু ব্যবহার করতে হবে, আমি মনে করেন কেমন হতে পারেন, সব মনে করেন চন্দন, চন্দনের একটা কি একটা ওয়ার্ড, বা আমি যদি বলি মাই নেম ইজ চন্দন, এটা কি একটা সেন্টেন্স, রাইট? তো এই ধরনের ভেরিয়েবলগুলো রাখার জন্য বা এই ধরনের ডাটাগুলোকে রাখার জন্য ব্যবহার করতে হয় স্ট্রিং। বোঝা গেল? তাহলে দেখুন আমরা কিন্তু খুব সহজে একটা জিনিসটা ধরে ফেলতে পারলাম যে এগুলোকে খুব কঠিন জিনিস আপনিই বলুন, যে আপনি এই যে আমি এতক্ষণ বললাম যে আমরা তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আলোচনা করবো আর কি, একটা হচ্ছে আমাদের পাত্রের ধরন এবং পাত্রের আকার। তো পাত্রের ধরন নিয়ে আমি কিন্তু একটু আলোচনা করলাম, পাত্র কোন কোন প্রকার হয়, আপনি এগুলোর সাথে মিলাই দেখেন, দেখবেন কি খুব ইজি হয়ে যাবে। যে আমি যে ইন্ট নামে যে পাত্র দিচ্ছি, সেই পাত্রে আমরা দশমিক নিয়ে আমি কোনো সংখ্যা রাখতে পারতেছি না, লংয়ে আমরা মানে ইন্টিজার রাখতেছি, তার থেকে বড় নাম্বার দিচ্ছি। অর্থাৎ যদি মনে করেন যে আমাদের নেগেটিভ পজিটিভ ভ্যালুগুলো আমরা এখানে রাখতে পারতেছি, ফ্লোটে আমরা দশমিকের পরে যে গেছে সেগুলো আমরা এই ফ্লোট পাত্রে রাখতে পারতেছি, ডাবল যেগুলো আছে সেগুলো আমরা এই যে বড় বড় পয়েন্টের পরে যে বড় বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য আমরা ডাবল ব্যবহার করতেছি। ক্যারেক্টারে আমরা যখন ক্যারেক্টার রাখার দরকার হচ্ছে, যেমন ABC কোনো কিছু যদি রাখার দরকার হয়, তখন সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার ব্যবহার করতেছি। যখন কোনো জায়গায় আমার স্ট্রিং বা মানে কোনো রকম ওয়ার্ড জমা রাখার দরকার, বা কোনো একটা আমার কোনো একটা মানে সেন্টেন্স রাখার দরকার, তখন আমরা কিন্তু স্ট্রিং ব্যবহার করতেছি। তো জিনিসগুলোকে খুব কঠিন একটা ব্যাপার, খুব কঠিন। এখন আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তার আগে একটু বলে নিই যে আপনি যদি মনে করেন যে আপনি আপনি মনে করেন যেখানে বললেন যে দাদা আপনি তো এই যে ফ্লোটের ভিতরে আপনি রাখলেন যে পয়েন্ট, এখন আমি যদি পয়েন্ট না রেখে আমি যদি এখানে আমার ইন্টিজার সংখ্যা নিই, তাহলে কী হবে? ধরুন আমি নিলাম যে ফ্লোটের ভিতরে আমি নিলাম হচ্ছে 30, তাহলে ব্যাপারটা কী হবে? যখন আপনি 30 নেবেন, তখন এই ফ্লোট সংখ্যাটা 30 রাখবে না, রাখবে 30.0। বোঝা গেল? তার মানে যে পাত্রের যে নেচার, ঠিক সেই রকমভাবেই কিন্তু সে আমাদের ডেটাগুলো নেবে। তো যে কোনো ডেটাগুলো কেন আমাদের ধরনগুলো বোঝা দরকার, কারণ আমরা যখন প্রোগ্রামিং করবো এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে ডেটাটা নিচ্ছি সেটা আসলে কোন পাত্রে আমি রাখবো, এটা কিন্তু আমাদের অবশ্যই ধারণা রাখা দরকার। কেননা এই পাত্রগুলো পরে কম্পাইলার আমাদের কাছ থেকে নিয়ে যেয়ে মেমোরিতে রেখে দিবে, মেমোরিতে সাজায় রাখবে, যেটা পরে ALU প্রসেস করবে। তো এই জিনিসগুলো ধারণা রাখা খুব দরকার। এখনও কিন্তু আমাদের বাকি আছে এইগুলো নিয়ে। তো চলুন, আগে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পাত্রের ধরন, এখনও এইগুলো বাকি আছে। তবে এইগুলো আলোচনা করার আগে আমাদের পাত্রের আকারটা নিয়ে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? দেখুন, আমরা যে পাত্রের হিসাবটা করি, অর্থাৎ আমরা যে পাত্রগুলো ব্যবহার করি তার আকার আমরা কিভাবে হিসাব করি, হয় সেটা মিলিলিটার দিয়ে, তাই তো, না হলে সে কেজি দিয়ে। অর্থাৎ আমি যদি আমাদের পাত্র যেগুলো আছে সেগুলো আমরা হয় মিলিলিটার না হয় কেজি আমরা ইউজ করি। এই হিসেবেই কিন্তু আমাদের পাত্রের আকারগুলো ঠিক করা হয়। আর ঠিক একই রকমভাবে এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে ভেরিয়েবল, মানে আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেটা পাত্রের সাথে তুলনা করলাম, এর আকারটা হিসাব করা শুধুমাত্র বিট দিয়ে। কি দিয়ে? শুধুমাত্র বিট। এখন একটা পাত্র কত বড় হবে বা কত ছোট হবে, তার ভিতরে কত পর্যন্ত সংখ্যা রাখা যাবে, এটা নির্ভর করে তার বিটের উপরে। কিভাবে? ধরুন আমি আপনাকে বললাম যে একটা পাত্র 2 বিটের, ধরে নিলাম যে একটা পাত্র বা একটা ভেরিয়েবল যেটা বললেন সেটা হচ্ছে 2 বিটের। এখন এখানে ম্যাক্সিমাম কত পর্যন্ত ভ্যালু রাখা যাবে? কারণ পাত্র তো আর মানে অসীম পর্যন্ত ভ্যালু রাখা যায় না, এর প্রত্যেকটা কি অসীম পর্যন্ত ভ্যালু রাখা যায় না, সব কিছুর একটা আকার আছে, সেরকম এগুলোর একটা আকার আছে। তাই আমি যদি বলি 2 বিটের, তার মানে এটা এরকমভাবে থাকবে। আমি যদি চিন্তা করি 2 বিট, তাহলে এই আছে আমাদের 2 বিট, ঠিক আছে, 2 বিট। এখানে আমরা 2টা বিট রাখতে পারবো, এখানে একটা বিট, এখানে একটা বিট। এখন বিট মানে কি হয়? 1 না হয় কত? 0। এবার যদি 2 বিটের হয়, এরপরে আমাদের হিসাব করতে হবে আমাদের যে এই পাত্রটা এটা সাইন্ড নাকি আনসাইন্ড।
অর্থাৎ এই যে পাত্রটা সেটা কি সাইন্ড হবে নাকি আনসাইন্ড হবে। এখন সাইন কি আর আনসাইন্ড কি, যদি কোনো পাত্র সাইন্ড হয় তার মানে সেই পাত্রে আপনি নেগেটিভ পজিটিভ সব ধরনের মান রাখতে পারবেন, ব্যাপারটা কি বোঝা গেল। আর যদি আনসাইন্ড হয়, আনসাইন্ড মানে শুধুমাত্র আপনি সেখানে পজিটিভ ভ্যালু আপনি কি রাখতে পারবেন। সুতরাং আপনি একটা পাত্র ঠিক করলেন, তারপরে দেখতে হবে পাত্রটা কি সাইন্ড নাকি আনসাইন্ড। যদি পাত্রটা আনসাইন্ড হয়, অর্থাৎ যদি এটা মানে আপনি শুধুমাত্র প্লাস রাখতে চান, তাহলে এখানে দুইটা বিটই আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে? আপনি যদি দুইটা বিটে আপনি যদি সংখ্যা রাখেন তাহলে কীভাবে রাখবেন, হয় সেটা 0 0, না হয় 0 1, তাই তো, না হয় 1 0, না হলে 1 1, রাইট। তাহলে আমি যদি এইটাকে যদি বলি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা কত 3। এটা তো আমরা জানি, এটা বাইনারি, যখন আমরা পড়ে আসছি বাইনারি সংখ্যা জানি যে 0 1 2 3। এবার যদি মনে করেন যে এটা আনসাইন্ড হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে 2 বিটের পাত্রে আমরা কত থেকে কত পর্যন্ত ভ্যালু আমরা রাখতে পারলাম, আমরা ভ্যালু রাখতে পারলাম যে 0 থেকে 3, ঠিক আছে। অর্থাৎ এই পাত্রে কিন্তু 4 রাখা যাবে না, 4 রাখলে সেটা ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, যদি এটা যদি আনসাইন্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা রাখতে পারবো কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত। এখন যদি সেটা সাইন বিট হয়, তাহলে আপনার প্রথম যে ঘরটা, সেই ঘরটা আসলে ছেড়ে দিতে হবে সাইনের জন্য। সাইনের মানে এখানে নেগেটিভ কি পজিটিভ তার জন্য, ঠিক আছে। এখন এটা যদি মনে করেন 0 হয়, এটা যদি সাপোজ মানে ধরুন এই যে এখন যদি আপনি হিসাব করেন, এটা যদি 0 হয় 0 না হয় 1, দুইটা একটা তো হবে, তাই না। এ হয় 0 হবে, এটা হয় 0 হবে, না হয় এটা 1 হবে, এর বাইরে তো কিছু হবে না। এখন যদি এটা যদি 0 হয় তাহলে কি হবে দেখেন, এই ঘরে কি থাকতে পারবে, হয় 0 0, হয় 0 না হয় 1, এর বাইরে তো থাকতে পারবে না, পারবে কি। আর এইখানে থাকতে পারবে কি 0 না হয় 1। এখন যখন 0 থাকবে তখন পজিটিভ, যখন 1 থাকবে তখন নেগেটিভ। অর্থাৎ এই ভ্যালুর যে চিন্তা ভাবনা এটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। অর্থাৎ এখানে আপনার যে ভ্যালুটা থাকবে সেটা মূলত সেটা ডিনোট করবে সেটা কি সাইন, অর্থাৎ সেটা প্লাস নাকি মাইনাস। আর এই জায়গায় যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে ডিনোট করবে আপনার মানটা কি, সেটা কি আপনার পজিটিভ নাকি নেগেটিভ। এখন দেখুন যদি সাপোজ মনে করেন এটা একবার হবে কত, এটা 0, এটা 1, তাই না। তাহলে এই মানটা তাহলে কত পর্যন্ত যাচ্ছে, -1 0 1, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইটা যদি আমার সাইন বিট হয়, যদি আমাদের প্লাস রাখতে পারি তাহলে মাইনাস রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে মানের রেঞ্জ হবে কত থেকে কত পর্যন্ত, -1 থেকে 0 1। ক্লিয়ার, একদম সহজ। এখন যদি মনে করেন কোনো একটা বিট যদি আমার মনে করেন যে 3 বিট, ধরুন বলা হলো যে আপনাকে একটা প্রশ্ন করা হলো যে আচ্ছা আমি একটা 3 বিটের একটা আপনার যদি সাইন্ড একটা পাত্রে আপনি কত থেকে কত পর্যন্ত রাখতে পারবেন বলুন তো। এই একটা পাত্র আছে, সেই পাত্রটা আমি প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে আমার সাইন বিট, মানে সাইন পাত্র, ঠিক আছে। এবং এটা কত বিটের, 3 বিটের পাত্র। তাহলে এইখানে আমি কত থেকে কত পর্যন্ত রাখতে পারবো হিসাব করি আমরা একটু। দেখুন এইখানে আমাদের কি হবে, এখানে আমাদের 2 বার গণনা করতে হবে। এই মনে করেন যে এটা ধরলাম, ঠিক আছে। এখন এইটাকে 0 ধরে, প্রথমে এটাকে 0 ধরে, কেন 0 ধরবো, কারণ এইটা আমাদের ফিক্সড, এটা আমি পাল্টাতে পারবো না, মানে এটা আমাদের মান ডিনোট করে না, এটা আমাদের ডিনোট করে সাইন। এখন পজিটিভের মান কী আসতে পারে, 0 1, সরি 0 0 0 1 1 0 1 1, রাইট। অর্থাৎ 0 1 2 3। এখন এটাকে আপনি অন করেও এই জিনিসটা আবার রিপিট করতে পারেন না। ধরুন এবার আপনি এটাকে 1 করে দিলেন, এটা 1 করে দিলেন, তাহলে এই জিনিসটা কি আরেকবার রিপিট হবে না, এরকম 0 0 0 1 1 0 1 1। তাহলে এটা কি কত হবে, এটা তখন কিন্তু মাইনাসের দিকে চলে যাবে, যে 0 -1 -2 -3। তার মানে এটা ভ্যালুটা মূলত কত রাখতে পারতেছেন, 3 থেকে শুরু করে, মানে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত আপনি ভ্যালুটা কিন্তু রাখতে পারতেছেন, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে কিভাবে এটা হয়। এখন কোনো একটা বিট, মানে আমরা যদি কোনো একটা পাত্র যদি কত বিটের হবে তার উপর একটা নির্ভর করে। যেমন ধরুন আমি আপনাকে বলি যে প্রথমে আপনি ধরুন একটা পাত্র দেওয়া আছে, আমাদের যে আর্ডিনো থাকে, আর্ডিনোর মূলত মিনিমাম বিট হচ্ছে আপনার 8 বিট, ঠিক আছে, 8 বিট, অর্থাৎ একটা আর্ডিনোর মিনিমাম একটা বিট হচ্ছে 8 বিট। এখন 8 বিটের পাত্রে আপনি কতটুকু রাখতে পারবেন এটা আপনি একটা সূত্রের মাধ্যমে দিয়ে প্রকাশ করতে পারেন। কি এটা সূত্রটা অবশ্যই অনেকে হয়তো জানবেন, তারপরে যারা না জানেন তার জন্য আমি বলে দিই। যদি 8 বিটের হয়, এখন প্রথমে যদি সেটা আনসাইন্ড হয়, অর্থাৎ সেখানে আপনি প্লাস মাইনাস শুধুমাত্র প্লাস রাখতে পারবেন, তার মানে আপনি তো এইটা সম্পূর্ণরূপে আপনি ব্যবহার করতে পারতেছেন, সেটা হচ্ছে প্লাস মান দিয়ে। তাহলে সেক্ষেত্রে আপনার রেঞ্জ হবে 0 থেকে শুরু করে
2^8 - 1, যেহেতু এখানে 8 বিট সুতরাং 8 - 1, ঠিক আছে। আর যদি মনে করেন সেটা যদি আপনার সাইন বিট হয়, অর্থাৎ সেখানে নেগেটিভ পজিটিভ দুইটাই আপনার ব্যবহার করা হয়, তাহলে আমরা বলছি যে প্রথম বিটটা আমরা ব্যবহার করতে হবে সাইন হিসেবে, তার মানে আপনার 8টা বিট কিন্তু তখন থাকবে না, তখন হচ্ছে কটা বিট, 7টা বিট। তাহলে সেক্ষেত্রে আপনার মান হবে কত, -2^7 - 1 থেকে শুরু করে 0 আর 2^7 - 1 এই পর্যন্ত হবে আপনার ভ্যালু। আপনি যদি ক্যালকুলেটারে বসান দেখবেন এই ভ্যালুটাই আপনার আসবে। বোঝা গেল? দেখুন একদম সহজ একটা জিনিস। এবার আমি যে আগে যে আপনার ডাটা টাইপগুলো লিখেছিলাম সেগুলো একটু লিখি। আমি প্রথমে লিখেছিলাম কি যে ইন্টিজার int 8t, তাই না, এটা লিখছিলাম। তারপর লিখছিলাম কত, int 16t, int 32t, int 64t। দেখুন এই যে পাত্রটা, এই পাত্রটা দেখে আপনি কোনো কিছু আন্দাজ করতে পারতেছেন যে আমার এই পাত্রের মূলত সাইজ কত হতে পারে? আপনি কি আন্দাজ করতে পারতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে 8 বিটের পাত্র, এটা হচ্ছে 16 বিটের পাত্র, এটা হচ্ছে 32 বিটের পাত্র, এটা হচ্ছে 64 বিটের পাত্র, ঠিক আছে। যেটা 8 বিটের পাত্র সেটা কত কীরকম হবে, এরকম হবে, এই যে এরকম লম্বা 1 2 3 4 5 6 7 8, 8টা বিট। আর আরেকটা সাইন কি আনসার সেটা বুঝবো কী করে, যদি এর আগে কিছু না লাগানো থাকে, এটা কিন্তু ইন্টিজার লাগানো, তার মানে এটা সাইন বিট, অর্থাৎ এই একটা বিট আপনাকে ব্যবহার করতে হবে সাইন, অর্থাৎ প্লাস নাকি মাইনাস সেই হিসাব করার জন্য। বাকি 7টা বিট আপনি ব্যবহার করতে পারবেন। বোঝা গেল? ঠিক একই রকমভাবে 16টা যদি 16টা হবে, 15টা আপনি ব্যবহার করতে পারবেন, একটা ব্যবহার করা হবে সাইন বিটের জন্য। 32 হলে 31টা আপনি ব্যবহার করতে পারবেন, বাকি একটা হবে আপনার সাইন বিটের জন্য। ইন্টিজার যদি চিন্তা করেন 64 যদি হয় তাহলে 63টা ব্যবহার করতে পারেন আপনার ডাটার জন্য, একটা ব্যবহার করতে আপনার সাইন বিটের জন্য। আচ্ছা, তাহলে আরেকটা লিখেছিলাম কি, আরেকটা লিখেছিলাম দেখুন, আরেকটা একদম লিখেছিলাম আনসাইন্ড ইন্টিজার 8t, আনসাইন্ড ইন্টিজার 16t, আনসাইন্ড ইন্টিজার 32t, আনসাইন্ড ইন্টিজার 64t। এবার বলুন এই ক্ষেত্রে আপনি এই যে ভ্যালুটা, এটা কি সেম না, একই রকমভাবে সাইজ না? এটাও 8 বিট, এটা 16 বিট, এটা 32 বিট, এটা 64 বিট। তাহলে এই ক্ষেত্রে যেটা 8 বিট, আমি যেটা ছোটো সেটাই দেখাচ্ছি, এটা যেটা 8 বিট 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিটের সবগুলো বিট কিন্তু আপনি ভ্যালু রাখতে পারবেন। এবং এটা আনসাইন মানে এখানে আপনি কি আপনি এখানে আপনি নেগেটিভ কোনো ভ্যালু রাখতে পারবেন না, এটা হচ্ছে আনসাইন্ড, ঠিক আছে। আনসাইন্ড যেখানে থাকে সেখানে কোনো রকম কোনো নেগেটিভ ভ্যালু আনা যায় না। যদি এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আনসাইন্ড বিট, সুতরাং এখানে 8টা বিটই আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনার মান হবে 0 থেকে শুরু করে 2^8 - 1, 0 থেকে শুরু করে 2^16 - 1, 0 থেকে শুরু করে 2^32, 2^32 - 1, আর 0 থেকে শুরু করে 2^64 - 1, এতগুলো রেঞ্জে আপনি ভ্যালু এই জায়গায় আপনি রাখতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু এদের ম্যাক্সিমাম রেঞ্জ, অর্থাৎ এত থেকে এত পর্যন্ত আপনি রাখতে পারেন। আর যেগুলো সাইন বিট সেটা তো বললামই যে -2^7 - 1 থেকে শুরু করে 0, আর আছে 2^7 - কেন, কারণ প্রথমে একটা বিট আমি বাদ দিয়ে দিচ্ছি তার সাইনের জন্য, ঠিক আছে। তাহলে এটা কী হবে 2^15 - 1 0, 2^15 - 1, তাহলে এরকমভাবে এই রেঞ্জের আমাদের এগুলো কিন্তু বসবে। তাহলে আমি যে এই যে আমার ইয়েগুলো লিখছিলাম, আমি যে আমার তখন এই যে এইগুলো লিখছিলাম, তাহলে কি এটাকে বোঝা গেল যে এটা আসলে কি মিন করে? খুব সহজ। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে তাহলে এগুলো কত বিটের? দেখুন এগুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। ধরুন আমার পিসিতে একরকম হবে, আপনার পিসিতে একরকম হবে, সেরকম প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রকম হয়। সেরকম আরডিনো উনোতে এটার ভাগ আছে। আরডিনো উনোতে এটা হচ্ছে 2 বাইটের, 2 বাইট মানে 8 বিট, কারণ সরি 1 বাইট সমান কত বিট? 8 বিট, ঠিক আছে। এখন যদি ইন্টিজার আসছে 2 বাইটের তাহলে 16 বিট। এখন আপনি যদি এই ইন্টিজারকে এই হিসেবে প্রকাশ করেন তাহলে কোনটা হবে একটু বলুন তো, আপনি একটু বুদ্ধি খাটায় বলেন, একটু ভাবার সময় দিলাম আমি যে ইন্টিজার মূলত এর ভিতরে কোনটা। আমি 16 বিটের ইন্টিজার আমি বলেছিলাম প্লাস মাইনাস দুটো নিতে পারে, তাহলে কোনটা হবে? অবভিয়াসলি এইটা, কারণ ইন্টিজার এটা 16 বিটের এবং এখানে প্লাস মাইনাস সবগুলোই থাকে। লং হচ্ছে 4 বিটের, এখানে প্লাস মাইনাস সবগুলোই থাকে, 4 মানে 4টা 32 বিটের এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার ফ্লোটটা হচ্ছে আপনার থাকে 4 বাইটের,
ঠিক আছে 4 বাইটের। আর এটা থাকে আপনার এটা থাকে 64 বিট, 64 বিট, এটা ডাবলটা আছে 64 বিটের। ঠিক আছে, এই ফ্লোরটা হচ্ছে এই 32 বিটের। হ্যাঁ, এই ক্যারেক্টার আছে 8 বিটের। ঠিক আছে, এই ক্যারেক্টারটা আছে 8 বিটের। ঠিক আছে, এই ক্যারেক্টারটা আছে 8 বিটের। আর স্ট্রিংটা ভেরিয়েবল অন্যরকম। এটা আমি যখন স্ট্রিং নিয়ে আলোচনা করবো তখন দেখা যাবে, কারণ এটা হচ্ছে তো এটা নির্দিষ্ট কিছু নাই, এটা নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট। কারণ মূলত এটা আর্ডিনোর ক্ষেত্রেই মূলত ব্যবহার করা হয়। এটা অন্যান্য যে সি বলেন, সি প্লাস সিতে এটা এগুলো আসলে এটা এই স্ট্রিংটা আসলে ব্যবহার করা হয় না। এখানে ক্যারেক্টারের অ্যারে ব্যবহার করা হয়। স্ট্রিংটা মূলত আর্ডিনোর ক্ষেত্রে স্পেশালভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি বললাম তাহলে বোঝা গেল। তাহলে ইন্টিজার আছে আমাদের কয় বিটের? 16 বিটের। লং হচ্ছে এরকম 32 বিটের। এটা হচ্ছে ফ্লোরটা হচ্ছে আমার 32 বিটের, ডাবলটা হচ্ছে 64 বিটের, ক্যারেক্টার হচ্ছে আমাদের 8 বিটের। তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটারই কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে। ঠিক আছে, ধারণ ক্ষমতা কিন্তু অবশ্যই আছে। এখন একটা জিনিস চিন্তা করুন, আপনি মনে করেন যে আপনার তো পাত্রের আকার সম্পর্কে জানা হয়ে গেল, পাত্রের ধরন সম্পর্কে আপনার জানা হয়ে গেল। এখন একটা পাত্র তৈরি করবেন কী করে, বা একটা পাত্র কীভাবে রিপ্রেজেন্ট করবেন? দেখুন, ধরুন যে আপনার আম্বানি স্টাইলে বিয়ে হচ্ছে। ঠিক আছে, আপনার আম্বানি স্টাইলে বিয়ে হচ্ছে। এখন আপনার বিয়েতে প্রচুর পরিমাণে পাত্র আছে, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার জন্য পাত্র আছে। এখন কোন পাত্রে আসলে কী রাখা আছে, কোন পাত্রে এক্স্যাক্টলি কী রাখা আছে, এটা আপনি সহজে বুঝবেন কী করে? আপনার নিজের মাথায় তো কনফিউজড হয়ে যাবে, সে তো কম্পিউটার তো অনেক পরের কথা। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? আমাদের প্রত্যেকটা পাত্রে একটা নাম দিতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা পাত্র ওয়াইজ একটা তাদের নাম দিতে হয়। সে নাম অনুসরণ করে পাত্রগুলো আমরা চিনি। কারণ আমাদের একটা প্রোগ্রাম করব, আমি প্রোগ্রামে না হলেও একটা যখন আমরা বড় বড় প্রোগ্রাম করবো তখন দেখা যাবে, তাতে দেখা যাবে 20টা 30টা একই রকম আমার এই ভেরিয়েবল নিতে হচ্ছে বা পাত্র নিতে হচ্ছে। তখন সেই পাত্রগুলোকে আলাদা আলাদা নামে রিপ্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, তো সেই রকমভাবে আমরা একটু দেখি কীভাবে একটা নাম রিপ্রেজেন্ট করতে হয়। ধরুন আপনি ইন্টিজার নামে একটা পাত্র ডিফাইন করবেন, তখন আপনি কী লিখবেন? ইন্ট, যেভাবে ছোটোবেলায় লিখেছেন আমি সেটাই লিখলাম, ইন্ট a = 3। বোঝা গেল? এখন আপনি যদি আমি বলি এইটা দ্বারা আপনার কী মিন করছে, আপনি কি বুঝতে পারবেন না? কি ইন্ট নামে একটা পাত্র আছে, আমি যদি ডিটেলসে বলি, ইন্ট নামে একটা পাত্র আছে যেটা হচ্ছে ইন্ট টাইপের একটা পাত্র আছে যার নাম হচ্ছে ইয়ে নামে একটা পাত্র আছে। কারণ ইন্ট টাইপের অনেক ধরনের পাত্র থাকতে পারে। ইন্ট নামে আরও, আমি যদি লিখি ইন্ট বি যদি পাস হয়, তাহলে এখানে যে বি নামে যে পাত্রটা সেটাও তো ইন্টিজার টাইপের। তাহলে এর নামটা হচ্ছে বি। সুতরাং নাম দেওয়াটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, নাম না নিলে হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কীভাবে নামকরণ করলাম। এবার এখানে এই যে যদি 3 রাখলাম, তার মানে এই যে পাত্রটা মূলত 16 বিটের সাইন পাত্র। কেন? কারণ ইন্টিজার জানি প্লাস মাইনাস সবগুলোই গ্রহণ করে। ঠিক একরকমভাবে 16 বিটের প্লাস মাইনাস উভয় গ্রহণ করে। তাহলে বোঝা গেল, এর ভিতরে 16 বিট গ্রহণ করে এখানে আমরা রাখলাম 3। ঠিক আছে, এখন আমি এখানে রাখলাম হচ্ছে 5। এখন আমি যদি একটা আপনাকে আমি একটা বললাম যে এখানে যদি আমি বলি যে আনসাইন্ড ইন্টিজার 8t, এখানে দেখলাম নাম দিলাম হচ্ছে ভ্যালু দিয়ে আমি যদি এখানে 300 দিই, আপনি বলুন তো এই লেখাটাকে আমি ঠিক লিখছি? এই লেখাটাকে আমার ঠিক হয়েছে? আপনি বলুন তো, আপনি একটু চিন্তা করুন যে এই লেখাটাকে আমার লেখা ঠিক হয়েছে? এখন আপনি যদি একটা ডিসিশনে আসেন, এরপরে আমার ভিডিওটা দেখুন। আমি এখানে বললাম কি আনসাইন ইন্টিজার 8 বিট, তার মানে এই পাত্রে অর্থাৎ ভ্যালু নামে যে একটা পাত্র আছে, সেই পাত্রটা কী টাইপের? আনসাইন্ড ইন্টিজার 8 বিটের, তাই তো? এখন আনসাইন্ড ইন্টিজার যদি 8 বিটের হয়, তাহলে এখানে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা কত? 0 থেকে অবশ্যই 2 টু দি পাওয়ার 8 - 1। এখন আপনি যদি এটা ক্যালকুলেশন করেন, দেখবেন 0 থেকে মান আসবে 2 টু দি পাওয়ার 255 পর্যন্ত। 255 পর্যন্ত ভ্যালু আসে। এই 255 পর্যন্ত ভ্যালু আসে, সেখানে আপনি যদি 300 রাখেন, তাহলে জিনিসটাকে ওভারফ্লো হয়ে যাবে না? তাহলে এইটা কি আপনার ঠিক হয়েছে লেখা? ঠিক হয়নি। বোঝা গেল? এইভাবে আসলে পাত্রের ভিতরে আপনি যে ইচ্ছা মতো খুশি আপনি একটা নাম্বার এখানে দিয়ে দেবেন, এটা কিন্তু আসলে হবে না। আপনাকে অবশ্যই পাত্রের ধরন, পাত্র কোন টাইপের পাত্র সেটা অবশ্যই বিবেচনা করেই আপনাকে দিতে হবে। এখন এখানে যদি আপনি রাখতেন, আপনি যদি রাখেন যে আনসাইন্ড ইন্টিজার 16 বিটের একটা পাত্র যার নাম হচ্ছে ভ্যালু 2। ঠিক আছে, ভ্যালু 2, এর ভিতরে আপনি রাখছেন হচ্ছে -200। ঠিক আছে, এইটা রাখা কি আপনার ঠিক হয়েছে? বা -300 রাখলেন, এখানে তো 300 রাখা যাবে যেহেতু এটা 16 বিটের। এখন এটা রাখা কি ঠিক আছে? না, ঠিক নেই। কেন নাই? কারণ এটা আনসাইন্ড, আপনি তো দিচ্ছেন সাইন তো দেওয়া যাবে না, কারণ এটা আনসাইন্ড পাত্র। তো আপনি রেজাল্টটা কিন্তু ঠিকঠাক পাবেন না। এই পাত্র রাখার জন্য আপনাকে ব্যবহার করতে হবে, হয় আপনি int 16t ব্যবহার করুন, না হয় ইন্টিজার ব্যবহার করতে পারেন। ঠিক আছে,
এখন অনেকে প্রশ্ন করবে, তো আমি তো বড় বড় সংখ্যাও রাখতে পারি, মানে আমি চাইলে তো আমি ইন্টিজার 32 64 এর ভিতরে তো আমি রাখতে পারি। হ্যাঁ, রাখতে অবশ্যই পারেন, কেন রাখা যাবে না, বা রাখার আপনার পরবর্তীতে ইচ্ছা থাকে কিনা সেটা আপনার আমি নেক্সটে একটু পরেই আলোচনা করবো সেই বিষয় নিয়ে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, তাহলে আমরা কীভাবে একটা পাত্রের আকার ধরন আমরা এগুলো জিনিসটা বিবেচনা করতে পারলাম। আচ্ছা, এখন আসুন, এখন আমরা তো আমাদের পাত্র তো ক্রিয়েট করা হয়ে গেলো, আমরা তো প্রোগ্রাম করতেছি, প্রোগ্রাম করে আমাদের পাত্রগুলো ক্রিয়েট করা হয়ে গেছে, পাত্রের ভিতরে ডাটাগুলো রাখা হয়ে গেছে। এখন এই পাত্রগুলোকে কে নিয়ে যাবে? কম্পাইলার নিয়ে যাবে। কম্পাইলার নিয়ে যে কার ভিতরে রাখবে? মেমোরির ভিতরে রাখবে। তাহলে আমাদের একটা মেমোরি থাকবে, তাই না? আমাদের একটা মেমোরি থাকবে, যে মেমোরিতে অনেকগুলো বিট ছোটো আকারে থাকে, ছোটো আকারে থাকে, ঠিক আছে, যার ভিতরে অনেক সংখ্যক বিট রাখা যায়। এর ভিতরে কী করে? মেমোরির ভিতরে দিয়ে দেয়। এখন দেখুন, আর্ডিনো একসাথে, আর্ডিনো সব দিন এই জিনিসটা মনে রাখবেন, আর্ডিনো সব, এই যে আমাদের আর্ডিনোটা একবারে 8টা বিট পড়তে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের আর্ডিনোটাকে বলা হয় 8 বিট মাইক্রো কন্ট্রোলার। কী বলা হয়? 8 বিট মাইক্রো কন্ট্রোলার বলা হয়, ঠিক আছে। যেমন আপনার পিসি হতে পারে 16 বিটের, এটাকে মূলত বলা হয় ওয়ার্ড সাইজ, বা আপনার এটা 32 বিটেরও হতে পারে, ঠিক আছে। যদি তা হয়, বা 64 বিটের হয় যদি, তার মানে আপনার পিসিটা, মানে আপনার পিসির যে প্রসেসরটা আছে সেটা একবারে, যদি মনে করেন আপনার পিসিটা, এখন আপনি চেক করবেন যে পিসিটা কয় বিটের আছে, যদি দেখেন সেটা যদি হয় 64 বিটে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার দেখুন, আমি যদি আপনাকে চিন্তা করি, আমি যদি আপনাকে একটু আমার পিসিটা দেখাই, তাহলে আপনি একটু দেখলে বুঝতে পারবেন। আপনি করার সময় এখানে যাবেন, এখানে যাওয়ার পরে শো মোর অপশনে যেয়ে এখানে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আচ্ছা, এই যে এখানে দেখেন, এইখানে আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই যে 64 বিট অপারেটিং সিস্টেম, খেয়াল করছেন এখানে 64 বিট, আমারটা কিন্তু 64 বিট। তার মানে এই যে 64 বেসড প্রসেসর, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমার এই পিসিটা হচ্ছে আমার এই 64 বিট পর্যন্ত একবারে পড়তে পারে, ঠিক আছে, একবারে এটা পড়তে পারে। এই যে ব্যাপার। সুতরাং ব্যাপারটা বুঝে ফেললেন যে এটা কি ব্যাপার, বা কীভাবে এটা হিসাব করতে হয়, মানে কি এর দ্বারা কী বোঝায় আর কি। তো আমাদের আর্ডিনোটা, আমি বললাম আর্ডিনোটা মূলত 8 বিটের, এই জন্য 8 বিট মাইক্রো কন্ট্রোলার। এটা কেন 8 বিটের মাইক্রো কন্ট্রোলার পরবর্তীতে দেখবো, যে 8 বিটের জন্য আসলে আমাদের কী রেজাল্ট আছে সেটা আমরা দেখবো। তো এখন আপনাদের প্রশ্নের আমি একটু উত্তর দিই। আপনারা যেটা সবথেকে যে বড় প্রশ্ন আছে, যে ধরুন আমি একটা ভ্যালু লিখলাম, আমাকে রাখতে হবে, আমার প্রোগ্রাম করার সময় এমন একটা ভ্যালু আসলো যে মানটা আছে তার, সাপোজ ধরুন যে 150 একটা ভ্যালু আছে, ঠিক আছে, 150 একটা ভ্যালু আছে। এখন এই ভ্যালুটা তো আপনি ইন্টিজারের ভিতরে রাখতে পারেন, আপনি চাইলে এটা আনসাইন্ড ইন্টিজার 8-এর ভিতরে রাখতে পারতেন, আপনি চাইলে তো এটা আনসাইন্ড ইন্টিজার 64 বিটের ভিতরেও রাখতে পারতেন, আপনার ইচ্ছা মতো আমি রাখতে পারতাম না, এখানে কি কোনো সমস্যা ছিল? তাহলে কেন আমরা আমাদের এই পাত্রর নির্বাচনটা করা অত্যন্ত জরুরি, চলুন আমরা আগে একটু সেটাই দেখে আসি, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে আমাদের আরডুইনোর যে মেমোরি আছে তার একটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এর প্রত্যেকটা ঘর একটা বিট রিপ্রেজেন্ট করে, হ্যাঁ। তাহলে 8টা বিট নিয়ে হয় একটা বাইট, আর আরডুইনোর ওয়ার্ড সাইজ হচ্ছে 1 বাইটের, তার মানে সে একবারে 8টা পরিমাণ বিট রিড করতে পারে। তো এই 8টা যে বিট, এই বিট মিলে আমরা বলতে পারি যে একটা বাইট। তো আমাদের ফ্ল্যাশ মেমোরি, আরডুইনোর ফ্ল্যাশ মেমোরি কত থাকে? 32 কিলোবাইটের, তার মানে এটা এইভাবে 32,000 সামথিং আমাদের এইভাবে আমাদের সেকশন আছে, ঠিক আছে। তো এটা আমাদের খুব কেয়ারফুলি আমাদের এগুলো হ্যান্ডেল করতে হবে। কেন? কারণ আমাদের প্রোগ্রাম করার সময় আমাদের দেখা যাবে কি, যে প্রোগ্রামটা আমাদের এত মেমোরি দরকার হতো না আমাদের অনুযায়ী, কিন্তু দেখা যাবে যে সেই একই প্রোগ্রাম করতে যে আমাদের প্রোগ্রাম সাইজ অনেক বেশি যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা প্রোগ্রাম করা হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে মেমোরিকে প্রপারলি হ্যান্ডেল না করতে পারা। আর এই প্রপারলি হ্যান্ডেল করতে না পারার পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করে আপনি যদি ঠিকঠাক মতো এই ডেটাটাই, বা আমার ভেরিয়েবল যেটা বললাম পাত্রের ধরনটা আপনি না চিনতে পারেন বা না বুঝতে পারেন, ঠিক আছে। তো ধরুন একটা জিনিস, আপনি 3টা নাম্বার 3ভাবে লিখলেন, সেটা হচ্ছে আনসাইন ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2 এবং এটা নাম্বার 3। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নের উত্তরই এখন কিন্তু আমি দিচ্ছি, যে যদি প্রত্যেকটাতে রাখলাম 157, ধরুন এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3তে রাখলাম 157, কিন্তু আপনি তো এটা সব কিছু রাখতে, এটা কি কোনোটাই কি ইনভ্যালিড আছে? এটা কি কোনোটাই ইনভ্যালিড আছে? না, একদমই ইনভ্যালিড নেই, সবগুলো তো ঠিকঠাকই আছে, তাই না? প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু মেনটেন করে চলে। এখন ধরুন যে আনসাইন ইন্টিজার যেটা 8 বিটের, সেটা হচ্ছে 157। এখন এটাকে যদি আমি যদি লিখি যে এটা একটা, যেহেতু আনসাইন ইন্টিজার আছে 8 বিটের, তার মানে আমি বলতে পারি যে এইখানে আমার হচ্ছে যে 8টা ঘর থাকবে, যার নাম হচ্ছে নাম্বার 1
এবং সেইখানে তার বাইনারি নাম্বারটা আমি বসাই দিলাম। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এখন চলুন আমি একটু চলে যাই যে এই নাম্বার অন কম্পাইলার যখন মেমোরিতে পাঠাবে তখন আসলে কী করে পাঠায়। দেখুন, প্রথমে যখন আপনি কোনো একটা নাম্বার দেবেন, সে কম্পাইলার প্রথমে এইটা চেক করে না যে আপনার বক্সের ভিতরে কী আছে। অর্থাৎ আপনার এটা ধরুন একটা বক্সের ভিতরে নাম্বার 1টা আপনার আছে, ওইটা যেটা আমি বললাম পাত্র। এখন কখনোই একটা কম্পাইলার আপনাকে প্রথমে দেখবে না যে আপনার ইসের ভিতরে কী আছে, আপনাকে দেখবে যে পাত্রটা আসলে কী আকারের এবং কত সাইজের। যেহেতু আপনি একটা ইন্টিজার 8 বিটের আপনি পাত্র ব্যবহার করছেন, সুতরাং সে মেমোরি থেকে আগে 8 বিটটা অ্যালোকেট করে নেবে, অ্যালোকেট করে সেই বিটটাকে ওইখানে পাঠিয়ে দেবে। ব্যাপারটাকে বোঝা গেল? আচ্ছা, এইখানে যে আপনি একটা বিট ব্যবহার করলেন, এখানে কি আপনার কোনো বিট লস হয়েছে? না, কোনো বিট লস হয়নি, আমি পুরোপুরি একটা সেকশন আমি ব্যবহার করতে পারছি। তাহলে এখন আসুন যে নাম্বার 2, যেখানে আমি ইন্টিজার ব্যবহার করছিলাম, এখন ইন্টিজার আমি বলছিলাম কত বিটের হয়? ইন্টিজার হয় 16 বিটের। এখন এই 16 বিটের যদি আপনি নাম্বারটা রাখেন, তাহলে নাম্বার 2টা হবে কিছুটা এরকম, যেখানে নিচে নাম্বারটা থাকবে, উপরে সবগুলো একটা ব্ল্যাঙ্ক আকারে থাকবে বা গার্বেজ ভ্যালু থাকবে, যেটা থাকুক সেটা থাকুক, কোনো সমস্যা নেই। এখন এটাকে যখন আমি পাঠাবো হচ্ছে আমার মেমোরির ভিতরে, ঠিক একই রকমভাবে কম্পাইলার প্রথমে দেখে নেবে কি যে আপনি যে পাত্রটা নিয়ে আসছেন তার ধরনটা কি। সে প্রথমে দেখবে যে না, সে যে পাত্রটা নিয়ে আসে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, সুতরাং আমাকে কী করতে হবে, আমাকে আগে এই 16 বিটটা অ্যালোকেট করে নিতে হবে। অ্যালোকেট করে পাত্রের ভিতরে যেটা আসে সেটা কিন্তু সে পাঠিয়ে দেবে। একটু খেয়াল করুন, আপনার কিন্তু উপরের যে সেকশনটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল, ড্যামেজড। এটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, অথচ কিন্তু আপনি মেমোরি থেকে অলরেডি জায়গা নিয়ে ফেলেছেন। ব্যাপারটা কি বোঝা গেল? আচ্ছা, এখন আসুন আনসাইন ইন্টিজার 32 বিট নাম্বার, এটা যেটা নাম্বার 3 যেটা, সেটা 157 আপনি রাখবেন। এখন 32 বিটের যেহেতু, তাহলে এখানে কতগুলো আপনার ঘর থাকবে? 32টা। সিম্পল। এখন আপনি নাম্বারগুলো বসান, নাম্বারগুলো হচ্ছে এটা। এখন এটা যখন আপনি মনে করেন পাঠাবেন এই মেমোরির কাছে যখন আপনি যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, কম্পাইলার দেখবে সেখানে কতগুলো আছে। এখানে আছে মোট 32, আগে আনসাইন্ড ইন্টিজার টাইপের একটা বক্স, এবং সেটা হচ্ছে যেহেতু আনসাইন্ড ইন্টিজার 32 বিটের, সুতরাং আমাকে 32 বিট অ্যালোকেট করে নিতে হবে। অ্যালোকেট করে সেটা আমি পাঠা দেবো এখানে। এবার দেখুন, এখানে 3টা বাইট আপনার নষ্ট। তার মানে যেখানে এই যে আপনি মোট 7টা বাইট আপনি ব্যবহার করলেন, টোটাল আপনি গুণে দেখুন উপর থেকে 7টা বাইট আপনি ব্যবহার করছেন, তার ভিতরে 4টা বাইটই আপনার নষ্ট, টোটালি নষ্ট, কোনো কাজেই লাগে নেই। তার মানে আপনি মেমোরি থেকে নিছেন 7 বাইট, কিন্তু ব্যবহার করেছেন 3 বাইট। বোঝা গেল? বাকি 4 বাইট কিন্তু নষ্ট। তাহলে এই জিনিসটা কি গুরুত্বপূর্ণ না যে আপনি যখন একটা প্রোগ্রাম করবেন, এটা কি কোনো একটা ভালো প্রোগ্রামের বৈশিষ্ট্য যে আপনি একটা প্রোগ্রাম করলেন, সেখানে আপনার এতগুলো জিনিস নষ্ট হচ্ছে, আমার মেমোরি নষ্ট হচ্ছে, আমার ডিভাইস স্লো হচ্ছে, যেটা আমার খুব সহজে হয়ে যেত, আমার ইফেক্টিভ হয়ে যেত, সেটা করা আমাদের সম্ভব হচ্ছে না। ঠিক আছে? তো এই জন্য আমাদের এই মেমোরি সাইজটা নির্ণয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।